শুরুতেই ইরান ইসরায়েল প্রসঙ্গ। অবশেষে ইরান ইসরায়েল সংঘাতে নিজেদের জড়িয়ে ফেলল যুক্তরাষ্ট্র। ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় মার্কিন বাহিনী। হামলার পর জাতির উদ্দেশ্যে ভাষণে নিজেদের সামরিক সাফল্য নিয়ে গর্ববোধ করেন ডোনাল্ড ট্রাম্প। এমন পদক্ষেপকে সাহসী আখ্যা দিয়ে ধন্যবাদ জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। পারমাণবিক স্থাপনায় এমন হামলার তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। ইরান ইসরায়েল সংঘাতে এবার মিত্রের হয়ে ময়দানে যুক্তরাষ্ট্র। তেল আবিবের সাথে সমন্বয় করে বোমারু বিমান নিয়ে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে মার্কিন সেনারা। হামলা হয় ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায়। এ সময় বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানায়, মাটির 262 ফুট গভীরে থাকা ফোর্দো পরমাণু কেন্দ্রে ভারী বোমা ফেলেছে মার্কিন সেনারা। হামলা শেষে ইরানের আকাশসীমা থেকে সফলভাবে বেরিয়ে আসে বিমানগুলো। যুক্তরাষ্ট্রের এমন সাহসী সিদ্ধান্তের জন্য ট্রাম্পকে অভিনন্দন জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামলার পর জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ডোনাল্ড ট্রাম্প, যেখানে নিজেদের সামরিক সাফল্য নিয়ে গর্ববোধ করেন তিনি। শত্রুর মোকাবেলায় ইসরায়েল যুক্তরাষ্ট্রকে একটি দল হিসেবে অভিহিত করেন, ধন্যবাদ জানান নেতানিয়াহুকে। এই হামলার পর হয় শান্তি ফিরবে, নয়তো গেল 8 দিনে ইরানের উপর যে হামলা হয়েছে তা আরো ভয়াবহ রূপ নেবে। এখনো অনেক লক্ষ্যবস্তুতে হামলা করা বাকি। হামলার বিষয়টি নিশ্চিত করে নিন্দা জানিয়েছে ইরানের পরমাণু সংস্থা। এদিকে যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপকে ভয়াবহ যুদ্ধের সূচনা বলছে হুতি বিদ্রোহীরা। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। এদিকে যুক্তরাষ্ট্রের বোমা হামলার ক্রুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ইরান। জোরদার হয়েছে ইসরায়েলে পাল্টা হামলা। তবে এখনও কোনো মার্কিন স্থাপনায় হামলার খবর মেলেনি। এখন পর্যন্ত অন্তত 10টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। মার্কিন হামলার পরিণতি চিরস্থায়ী হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ওয়াশিংটনকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য অভিযুক্ত করেছেন তিনি। তেহরান বলছে, চলমান সংঘাতে ইসরায়েলকে সামরিক সরঞ্জাম দিয়ে সহায়তাকারী দেশও আগ্রাসনে জড়িত বলে বিবেচিত হবে। এমন অবস্থায় উচ্চ সতর্কতা অবলম্বন করছে ইসরায়েল। নিষিদ্ধ করা হয়েছে গণজমায়েত। অতি প্রয়োজনীয় কাজ ছাড়া সাধারণ মানুষকে বাইরে বের না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততায় উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। মধ্যপ্রাচ্য পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার শঙ্কা জানান তিনি। সামরিক সাফল্য দাবি করা হলেও মার্কিন বিমান হামলায় পুরোপুরি ধ্বংস করা সম্ভব হয়নি ইরানের 3টি পারমাণবিক স্থাপনা। আশপাশের এলাকায় তেজস্ক্রিয়তার প্রভাব ধরা পড়েনি বলে জানিয়েছে সৌদি আরবের পারমাণবিক ও বিকিরণ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। বিকিরণ মাত্রা বৃদ্ধির তথ্য পায়নি বলে জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাও। গভীর রাতে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে দফায় দফায় চলে মার্কিন বিমান হামলা, যাকে সামরিক সাফল্য বলে দাবি করে জাতির উদ্দেশ্যে ভাষণও দেন ডোনাল্ড ট্রাম্প। যদিও বিভিন্ন সংস্থা ও গণমাধ্যমের তথ্য বলছে, পারমাণবিক স্থাপনায় হামলায় লক্ষণীয় কোনো ক্ষতি চোখে পড়েনি। বলা হচ্ছে, ফোর্দো পারমাণবিক কেন্দ্রে বেশ কয়েকটি বাংকার ব্লাস্টার বোমা ছুড়েছে যুক্তরাষ্ট্র। নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই বোমার ওজন 13,600 কেজি। এমন শক্তিশালী আঘাতের পরও পারমাণবিক কেন্দ্রটির আশপাশে কোনো তেজস্ক্রিয়তার প্রমাণ মেলেনি। ঝুঁকিমুক্ত আছে স্থানীয় জনগণ। যদিও হামলা হওয়া 3টি পারমাণবিক কেন্দ্র থেকে আগেই সব উপকরণ সরিয়ে ফেলা হয়েছে বলে জানিয়েছে তেহরান। ইস্পাহানের পরমাণু কেন্দ্রটি ধ্বংস করতে টমাহক ক্ষেপণাস্ত্রের ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র। তবে মার্কিন সামরিক সূত্রের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, প্রত্যাশার চেয়েও গভীরে অবস্থান কমপ্লেক্সটির, যে কারণে তা সম্পূর্ণরূপে ধ্বংস করতে ব্যর্থ হয়েছে মার্কিন সেনারা। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর মার্কিন হামলায় উপসাগরীয় অঞ্চলে কোনো ধরনের তেজস্ক্রিয়তার প্রভাব ধরা পড়েনি বলে জানিয়েছে সৌদি আরবের পারমাণবিক ও বিকিরণ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। মার্কিন বিমান হামলার পর সেসব এলাকার বাইরে বিকিরণ মাত্রা বৃদ্ধির তথ্য পায়নি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।
বাজেটে অংশীজনদের নিয়ে আর্থিক খাতের উন্নয়নে সরকারের পদক্ষেপ সন্তোষজনক। এসব অর্থের সর্বোচ্চ ব্যবহারে সতর্ক পদক্ষেপ নেওয়া হচ্ছে। 2025-26 অর্থ বছরের বাজেট পাশের পর সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব বলেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। বলেন, মেগা প্রকল্পে দেখে শুনে অর্থায়ন করা হচ্ছে, বাস্তবায়নযোগ্য প্রয়োজনের আলোকে এডিপি নেওয়া হচ্ছে, বরাদ্দ বাড়ানো হয়েছে সামাজিক নিরাপত্তা খাতে, কমানো হচ্ছে রপ্তানি প্রণোদনা, সংশোধন করা হচ্ছে ট্রেড পলিসিও। জানান, একেবারে আকাশ থেকে হঠাৎ পড়া বাজেটের প্রত্যাশা পূরণ করা কঠিন। জাইকা, এডিবি, বিশ্বব্যাংক সহ সহযোগী সংস্থাগুলো বাজেট সহায়তা দিচ্ছে। আমাদের পারফরম্যান্স সবার সম্মিলিত, ব্যবসায়ী বলুন, ইন্ডিভিজুয়াল বলুন, অত্যন্ত সন্তোষজনক না হলে এটা আশ্বস্ত আমরা খুব বেশি দেনা না করি এবং সেটা যেন আমরা ডেট সাস্টেনেবিলিটি। বাংলাদেশ কিন্তু ডিফল্ট হয় না একবারও, এটা কিন্তু আমাদের একটা গর্বের বিষয়। ডিফল্ট একবারও করি না কাউকে, আমরা চাই না যে আমরা ভবিষ্যতে ডিফল্টার হই। এদিকে বাজেট প্রণয়ন ও পাশ হওয়ার প্রক্রিয়া নিয়ে সমালোচনা করেছেন অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা। সিপিডির সংলাপে তারা বলেন, নতুন বাজেট এক পা এগোনোর চেয়ে বরং দুই পা পিছিয়ে দিতে পারে অর্থনীতিকে। অবকাঠামো নির্মাণে সিংহভাগ বরাদ্দের সমালোচনা করে তারা দাবি করেন, এর মাধ্যমে উস্কে দেওয়া হচ্ছে দুর্নীতির সুযোগ। পাশ হওয়ার আগে অন্তর্বর্তী সরকারের বাজেট নিয়ে চুলচেরা বিশ্লেষণে এই সংলাপ আয়োজন করে গবেষণা সংস্থা সিপিডি, যেখানে বিভিন্ন বিষয়ে সমালোচনা করে বলা হয়, দেশে এত বড় রাজনৈতিক পরিবর্তন হলেও তার বিন্দুমাত্র প্রতিফলন নেই বাজেটে, বরং প্রশ্নবিদ্ধ বহু উদ্যোগ। বিনিয়োগ হচ্ছে না, ব্যবসার উপরে যে খরচ বেড়ে যাচ্ছে, সাধারণ মানুষকে একটা রিলিফ দেওয়া, সেইগুলোর ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে পদক্ষেপগুলো হয়নি। 2-4টা প্রজেক্ট বাদ দিয়ে সেই টাকাটা যদি এই জনস্বার্থে, এই এক্সপ্যাট প্রবাসীদের জন্য, শিশুদের জন্য, চর এলাকার জন্য এসব এলাকায় করা হয়, তাহলেই না একটা বৈপ্লবিক বৈষম্যহীন বাজেট হবে। বরাবরের মতো শিক্ষা, স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ খাতগুলোর বরাদ্দ নিয়ে সমালোচনা করে বলা হয়, এবারও ব্যয়ের সিংহভাগ যাচ্ছে ভবন নির্মাণে, যার মাধ্যমে দুর্নীতিকেই প্রশ্রয় দিচ্ছে অন্তর্বর্তী সরকার। এমন অবস্থায় আমলাতান্ত্রিক হিসাব নিকাশ নির্ভর বাজেট থেকে বেরিয়ে আসার জোর দাবি জানান বক্তারা। Maybe once in a 50 or once in a 100 year opportunity সৃষ্টি হয়েছে, তার কনটেক্সটে এই বাজেটের কি মৌলিক পরিবর্তন এসেছে? আমার দৃষ্টিতে আসেনি। এটা একটা অব্যাহত প্রক্রিয়া, এটা নট নেসেসারি যে আজকের বাজেটে যেটা পাস হয়ে যাচ্ছে সেটাই শেষ হয়ে যাবে, কাজটা তা না। দেশের বিনিয়োগ ও ব্যবসায় পরিবেশ নিয়ে উদ্বেগ জানিয়ে তারা বলেন, এসি রুম থেকে বের হয়ে বাস্তবতা বুঝতে হবে সরকারকে। সমালোচনা করা হয় সংস্কার ও পাচারের অর্থ ফিরিয়ে আনার রোডম্যাপ না থাকার। এসি রুমের থেকে বাইরে আসেন আপনারা সবাই, আমি বলবো উপদেষ্টাদেরকে বাস্তবতাটা দেখেন, তারপরে আপনারা সিদ্ধান্ত নিন। আমি যদি 5% থেকে 10% নিতে চাই শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা, আমাকে বলতে হবে আমি কোন জায়গায় আমি কমাবো। এটা কিন্তু একটা পলিটিক্যাল কল। এটা ভেঙে যদি যেতে চাই, ইটস এ পলিটিক্যাল ইনিশিয়েটিভ। ওই 4 জন ইকোনমিস্ট দিয়ে হবে না, ওখানে পলিটিক্যালি কারেজিয়াস মেম্বার্স লাগবে ইন দ্য ক্যাবিনেট। 1 জুলাই থেকে কার্যকর হতে যাওয়া বাজেটে রাজস্ব সহ বিভিন্ন লক্ষ্যমাত্রার সমালোচনা করেন বক্তারা। গভর্নমেন্টের এফিসিয়েন্সি ইজ দ্য ইস্যু। ইকবাল হাসান, চ্যানেল 24, ঢাকা। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের দিনক্ষণের বিষয়টি আলোচনায় আসা শুধু বাংলাদেশ নয়, বিদেশি বন্ধু রাষ্ট্রের জন্যও স্বস্তির। মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সাথে বৈঠক শেষে এই কথা জানান বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, ইউনূস তারেক বৈঠককে গুরুত্ব দিয়ে দেখছে যুক্তরাষ্ট্র। জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতির পাশাপাশি বিদেশি বন্ধু রাষ্ট্রগুলোর সাথে নিয়মিত সম্পর্ক রাখছে বিএনপি। এরই অংশ হিসাবে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সঙ্গে এই বৈঠক। প্রায় 1.5 ঘণ্টা ব্যাপী চলা এই বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অংশ নেন দলটির 3 সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জানান, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের দিনক্ষণের বিষয়টি আলোচনায় আসা শুধু বাংলাদেশ নয়, বন্ধু রাষ্ট্রের জন্য স্বস্তির। জানান, ইউনূস তারেক বৈঠকের ফলে দেশের রাজনীতিতে বড় ধরনের যে গতি এসেছে তা গুরুত্ব সহকারে দেখছে মার্কিন যুক্তরাষ্ট্র। বাংলাদেশে যারা পার্টনার আছে বিদেশে, আমেরিকা সহ, সবার জন্য একটা স্বস্তি, কারণ সবারই তো একটা এইসব ব্যাপারে একটা কর্ম পরিকল্পনা থাকে, একটা পরিকল্পনা থাকে আগামী দিনগুলোতে তারা কিভাবে কাজ করবে।
তারেক রহমান সাহেব এবং চিফ অ্যাডভাইজারের সাথে সেই মিটিংয়ের গুরুত্ব তারাও অনুধাবন করতে পারছে এবং সেই মিটিংয়ের ফলে যে একটা বড় ধরনের দেশের মধ্যে একটা স্বস্তি আসছে এবং নির্বাচনমুখী হয়েছে সেটাও আলোচনায় আসছে। এদিকে রাজধানীর কাকরাইলে শিক্ষা ও শিক্ষাঙ্গন শীর্ষক তারুণ্যের রাষ্ট্র সংলাপে অংশ নিয়ে বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, দেশে উন্নত শিক্ষা ও গবেষণা নিশ্চিত করা গেলে বন্ধ করা যাবে মেধা পাচার। মেধাহীন করো এবং এই জাতিকে সেভাবে শাসন করো। আমাদেরকে মেধাহীন করার জন্য এখান থেকে ব্রেন ড্রেন হয়েছে, তারা আসে না। কেন আসে না? যে রুমের মধ্যে অক্সিজেনের অভাব হবে সেখানে কি মানুষ বাঁচতে পারে? পারে না। তো সুতরাং এমন একটা পরিবেশ তারা সৃষ্টি করেছে যাতে মেধাবীরা কখনো এখানে না আসে। এ সময় রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের কথা উল্লেখ করে মাতৃভাষায় শিক্ষার উপর জোর দেওয়ার কথা জানান বিএনপির অন্যতম এই নীতি নির্ধারক। মাতৃভাষায় সেকেন্ডারি লেভেল পর্যন্ত আমাদেরকে অবশ্যই শিক্ষাটা বাধ্যতামূলক করতে হবে। শাহনেওয়াজ পাবলু, চ্যানেল 24, ঢাকা। বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সব ধরনের সহযোগিতা করবে জাপান। মৌলিক সংস্কারের বিষয়ে অবগত আছে দেশটি। রাজধানী মগবাজারে জামায়াত আমিরার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে কথা বলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি। এ সময় দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, সংবিধানের মৌলিক পরিবর্তন ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে জামায়াতের অবস্থান জানতে চান সাইদা শিনিচি। প্রায় 1 ঘণ্টার বৈঠকে দুদেশের ব্যবসা বাণিজ্যের অগ্রগতি নিয়ে আলোচনা হয় বলেও জানান তিনি। তিনিও বলেছেন শিল্প, বাণিজ্য, জায়গা, এগ্রিকালচার সেক্টর, নানান সেক্টরে আমাদের সম্ভাবনাময় বিনিয়োগের একটা আলোচনা দুই দেশের মধ্যে অতি সম্প্রতি অনুষ্ঠিত হবে এবং ইতিপূর্বেও কিছু দুই দেশের মধ্যে এই সমস্ত ব্যবসা বাণিজ্য বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে। এগুলো সম্পর্কে তিনি অবহিত করেছেন। নির্বাচন প্রক্রিয়া ও বিচার প্রক্রিয়া চলছে, কিন্তু সংস্কার নিয়ে ঐক্যমত্যে পৌঁছানো জরুরি বলে মন্তব্য করেছেন ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের 2য় ধাপের 5ম দিনের আলোচনা শুরুতে এ কথা বলেন তিনি। রাজধানী ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে শুরু হয় আলোচনা। আজকের আলোচ্যসূচি হিসেবে কোনো বিষয় নির্ধারিত নেই। গত 3টি সংলাপের অমীমাংসিত বিষয় নিয়ে আলোচনা হবে আজ। আজকের আলোচনা শুরু 19 জুনের অমীমাংসিত বিষয় প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে। সুনির্দিষ্ট অনেকগুলো বিষয়ে একমতে পৌঁছানো যায়নি। রাজনৈতিক দলগুলোর কাছে তিনি আহ্বান জানান, যাদের আত্মত্যাগের বিনিময়ে এই আলোচনা, সেই চেতনা থেকে আরও একটু ছাড় দেবার মানসিকতায় আসার জন্য। তাহলে দ্রুত জুলাই সনদের প্রণয়ন করা সম্ভব হবে। প্রধানমন্ত্রীর মেয়াদ বিষয়ে আজকে আমরা সেই কথাটা বলবো। সংবিধানের এবং রাষ্ট্রের মূলনীতি বিষয়ে যে আলোচনা সেটা আমরা করব এবং নির্বাচনী এলাকা নির্ধারণ, এটি আসলে 19 তারিখের এজেন্ডা ছিল, সেই জায়গায় আমরা ফিরে যাব। দেশপ্রেমের মূল মন্ত্রে উজ্জীবিত হয়ে সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে নবীন নৌ কর্মকর্তাদের আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে চট্টগ্রামে বাংলাদেশ নেভাল একাডেমিতে রাষ্ট্রপতির কুচকাওয়াজে আহ্বান জানান তিনি। 3 বছরের কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে কমিশন অর্জনের দিন নবীন নৌ কর্মকর্তাদের। তাই চট্টগ্রামের পতেঙ্গায় বাংলাদেশ নেভাল একাডেমিতে জমকালো এই রাষ্ট্রপতি কুচকাওয়াজ। কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে যোগ দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এতে প্যারেড পরিদর্শন ছাড়াও সালাম গ্রহণ করেন তিনি। প্যারেড শেষে সব বিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য মিডশিপম্যান মেহেদি হাসান মৃধার হাতে সোর্ড অব অনার তুলে দেন সেনাপ্রধান। এবার প্রথমবারের মতো বিদেশি হিসেবে সুদানের নাগরিক আবু হুরায়রাকে দেয়া হয় বিশেষ সম্মাননা। এইসব আনুষ্ঠানিকতা শেষে সেনাপ্রধান তার বক্তব্যে দিক নির্দেশনা দেন নবীন অফিসারদের। আহ্বান জানান দেশপ্রেমের মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষায় প্রস্তুত থাকার। তোমাদেরকে গড়ে তুলতে দেশের খেটে খাওয়া মানুষের অনেক অবদান রয়েছে। মনে রাখবে, আমাদের জীবনে ধর্মীয় মূল্যবোধের চর্চা ও ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম। এর মাধ্যমে তোমরা একজন আদর্শবান, মর্যাদাবান ও উন্নত চরিত্রের নৌ সদস্য হিসাবে নিজেদের গড়ে তুলতে সক্ষম হবে। দেশের সুনীল সমুদ্র সীমা রক্ষায় নৌবাহিনীর গুরুত্ব তুলে ধরে বাহিনীকে আধুনিক করার সরকারের প্রত্যয়ের কথাও জানান সেনাপ্রধান।
ও মূল্যবোধকে সমুন্নত রেখে এবং যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশপ্রেমকে সর্বোচ্চ নৌবাহিনীর দীর্ঘদিনের ঐতিহ্য, রীতিনীতি, সুনিয়ন্ত্রিত জীবনযাপন পদ্ধতি মনে প্রাণে সর্বদা গ্রহণ করবে। পরে নবীন অফিসারদের ব্যাচ পরিয়ে দেন অভিভাবকরা। এই সময় দেশ ও জনগণের স্বার্থে নিজেদের সর্বোচ্চ ত্যাগ স্বীকারের প্রত্যয় জানান নবীন কর্মকর্তারা। বাংলাদেশ নৌবাহিনী কর্মকর্তা হিসেবে আমি সর্বোচ্চ প্রচেষ্টার সাথে আমার দেশ আমার নৌবাহিনীর প্রতি কাজ করে যেতে চেষ্টা করব। শুরুটা ছিল অনেকটা চ্যালেঞ্জিং, শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা এবং সময়ানুবর্তিতা প্রতিটি ক্ষেত্রে নিজেকে প্রমাণ করতে হয়েছে। আমি শারীরিকভাবে সক্ষম, মানসিকভাবে দৃঢ় এবং আত্মবিশ্বাস অর্জন করেছি। এটি নিঃসন্দেহে আমাকে ভবিষ্যৎ কর্মজীবনে অনুপ্রাণিত করবে। I'm happy to get commission. I have done 3 years training and it was best training environment. এবারে দীর্ঘমেয়াদী কোর্সে 44 জন মিডশিপম্যান এবং 8 জন ডাইরেক্ট এন্ট্রি অফিসার সহ মোট 52 জন ক্যাডেট কমিশন লাভ করেন। এদের মধ্যে 8 জন নারী ও 4 জন বিদেশি কর্মকর্তা। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম। নির্বাচন কমিশনে নিবন্ধন আবেদন জমা দেওয়ার শেষে কথা বলছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। দলের প্রতীক হিসাবে নির্বাচন কমিশনে যে আবেদন দাখিল করেছে সেখানে আমরা 3টি প্রতীককে দলের প্রতীক হিসাবে আমরা আবেদন করেছি, কিন্তু আমাদের দলের প্রতীক হিসাবে নির্বাচন কমিশনের থেকে আমাদের প্রত্যাশা হলো নির্বাচন কমিশন দলের প্রতীক হিসাবে আমাদেরকে শাপলা বরাদ্দ প্রদান করবে। দলের প্রতীক হিসাবে আমরা শাপলা চেয়েছি। আমরা আশা করব নির্বাচন কমিশন জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে তাদের দলের প্রতীক হিসাবে আমাদের দলের প্রতীক হিসাবে শাপলা আমাদেরকে বরাদ্দ প্রদান করবে। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আজকে আমাদের একটি গণতান্ত্রিক পুনরুদ্ধারের দিন। আপনারা জানেন ছাত্রদের নেতৃত্বে একটি বাংলাদেশে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল। আমাদের সামনে একটি চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল ব্যালট রেগুলেশনের। আমরা এই প্রস্তুতির জন্য আজকে দেশবাসীর সামনে দেখাচ্ছি আমরা নির্বাচন যে সাংবিধানিক প্রতিষ্ঠান রয়েছে তাতে আমরা দরখাস্ত করেছি। পার্লামেন্ট এখন খালি রয়েছে। এই পার্লামেন্টে আগামীতে সংস্কার বা ঐক্যমত কমিশনের 400 আসনের মধ্যে 300 আসন এনসিপির ঘরে থাকবে ইনশাল্লাহ, এবং এইবারই এনসিপি পার্লামেন্টে জাতীয় সরকার গঠন করবে, যার মধ্য দিয়ে গণ অভ্যুত্থানের সংস্কার, গণপরিষদের যেসব কার্যাবলী রয়েছে সেই সকল কার্যাবলী জনগণের ম্যান্ডেট নিয়ে ব্যালট রেগুলেশনের মাধ্যমে ইনশাল্লাহ বাংলাদেশে সম্পন্ন করবে। আমরা আমাদের দলীয় প্রতীকের ক্ষেত্রে শাপলাকে প্রাথমিক দিয়েছি এবং সেখানে কতগুলো কোশ্চেন এসেছে যে আমাদের প্রতীক কি, আমরা নিবন্ধন আজকে কেন দিলাম। আপনারা জানেন আমরা স্বল্প সময়ে দল গঠন করতে পেরেছি এবং সারা বাংলাদেশে কথা বলেছি, কিন্তু আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাচ্ছি আমরা অনেক জায়গায় আমরা অফিস নিতে গিয়েছি, সেখানে আমাদের অফিস নিতে বাধা দেওয়া হয়েছে। অনেক জায়গায় আমরা কমিটি গঠন করতে গিয়েছি, সেখানে ছল ছাতুরির আশ্রয় নেওয়া হয়েছে। বিভিন্ন দল তাদের দলীয় এজেন্ট বিভিন্নভাবে আমাদের মধ্যে ঢুকিয়ে তারপরে তাদেরকে আবার এই পদত্যাগ করিয়েছে। এই হলো বাংলাদেশের রাজনৈতিক কালচার। আমরা সকল প্রতিকূলতা, সকল চ্যালেঞ্জকে মানিয়ে আজকে আপনাদের সামনে এখানে উপনীত হয়েছি। বাংলাদেশে যেভাবে 5 তারিখে গণ অভ্যুত্থানে বাংলাদেশের মানুষের জয় হয়েছিল, আগামীর পার্লামেন্ট ভোট ব্যাংকে এনসিপির শাপলা প্রতীকে পুরো বাংলাদেশের মানুষ জয় জয়কার করে দিবে এনসিপির নেতৃত্বে নতুন সরকার গঠন। নির্বাচন কমিশনের নিবন্ধন আবেদন জমা দেওয়ার শেষে কথা বলছিলেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। এবার আমরা পরের খবরে যাব। জাতীয় প্রেস ক্লাবের সামনে বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার ভাইভায় বৈষম্য ও অনিয়মের অভিযোগে আন্দোলনরত পরীক্ষার্থীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে আটক হন অন্তত 5 জন।
সকাল থেকে প্রেস ক্লাবের সামনের রাস্তায় অবস্থান নেয় তারা। রাস্তা বন্ধের ফলে যান চলাচলে বিঘ্ন ঘটায় আন্দোলনকারীদের সরে যেতে বলে পুলিশ। তবে তারা রাস্তা না ছাড়ায় পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে আন্দোলনকারীরা। পরে পুলিশ ও আন্দোলনকারীদের মাঝে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া চলতে থাকে। এর আগে গেল 19 জুন 18তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্ত ফলাফলে বিচ্যুতি ও বৈষম্য অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন চাকরি প্রত্যাশীরা। দাবি করেন 1,10,000-এর অধিক শূন্য পদের বিপরীতে মাত্র 60,000 প্রার্থীকে পাশ দেখানো হয়েছে। আমাদের এক দফা এক দাবি হচ্ছে আমরা সনদ চাই, সনদ ছাড়া আমরা মাঠ ছাড়বো না। আমরা ন্যায়কে ন্যায় ভাবে চাচ্ছি, অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছি। আমাদের দাবি মানতে হবে। এনটিআরসি আমাদের চাকরি দিচ্ছে না, আমরা শুধুমাত্র আমাদের মার্কসটা দেখতে চাই। রিটেনের মার্কস কত পেয়ে আমরা ফেল করেছি আমরা শুধু সেটাই দেখতে চাই। দেশের নাগরিক তো আমরা সবাই, এদেশের নাগরিক আমরা সবাই, সবাইকে ন্যায়ের বিচার দায়িত্ব আছে তাদের। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন মাহবুবুর রহমান। মাহবুব, এখন সেখানে কি অবস্থা বিরাজ করছে? প্রেস ক্লাবের সামনে এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে অবস্থান করছেন এবং যেই যান চলাচল সেটিও কিন্তু এখন স্বাভাবিক রয়েছে। তবে নিশি আরও একটি বিষয় যেটি বলতে চাই, বিকেল 3টা পর্যন্ত কিন্তু এই এনটিআরসি এর যে পরীক্ষা, সেই পরীক্ষার চূড়ান্ত ফলাফলে বৈষম্য এবং অনিয়মের অভিযোগ তুলে যারা এই প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছিলেন তারা বিকেল 3টা পর্যন্ত প্রায় 3টা পর্যন্ত তারা এই প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছে এবং পুলিশের সাথে থেমে থেমে কয়েক দফায় কিন্তু তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এবং এটির সূত্রপাত হয় সকাল 9টায় যখন তারা অবস্থান নেয় প্রেস ক্লাবের সামনে এবং বিভিন্ন স্লোগান দিতে থাকে এবং এক পর্যায়ে প্রায় 11টার দিকে যখন এখানে সেই অকৃতকার্য পরীক্ষার্থীদের যারা শিক্ষক নিবন্ধন পরীক্ষা অকৃতকার্য হয়েছেন তাদের সংখ্যা যখন বাড়তে থাকে তখন তারা এই প্রেস ক্লাবের সামনের যে রাস্তাটি, এই রাস্তাটি অবরোধ করার চেষ্টা করে এবং ঠিক সেই মুহূর্তে পুলিশের পক্ষ থেকে তাদেরকে এই রাস্তাটি ছেড়ে যাওয়ার জন্য 5 মিনিটের একটি আলটিমেটাম দেওয়া হয় এবং 5 মিনিটের আলটিমেটাম দেওয়ার পরেও যখন ওই সকল পরীক্ষার্থীরা এই প্রেস ক্লাবের সামনের রাস্তাটি ছেড়ে দিতে চাচ্ছিল না, ঠিক সেই সময় কিন্তু পুলিশ অ্যাকশনে যায় এবং পুলিশ অ্যাকশনে যাওয়ার পরে কিন্তু দফায় দফায় সেই সকল পরীক্ষার্থী এবং পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটেছে এবং বর্তমানে এই 4টার পরে এই প্রেস ক্লাবের সামনের যে রাস্তা, এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এখানে যে যান চলাচল সেটিও স্বাভাবিক রয়েছে। নিশি এই ছিল জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে বেসরকারি শিক্ষক নিবন্ধনের পরীক্ষার যে আন্দোলনরতরা ছিল তাদের সর্বশেষ খবর। মাহবুবুর অনেক ধন্যবাদ। দর্শক দেখছিলেন প্রেস ক্লাবের সামনে থেকে, সেখানকার সবশেষ খবর জানাচ্ছিলেন মাহবুবুর রহমান। আমরা পরের খবরে যাব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় আবুধাবির কারাগারে আটক 25 জন সহ আমিরাতের বিভিন্ন সিআইডি অফিসে আটক শতাধিক প্রবাসীদের দ্রুত মুক্তির দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন করেছেন প্রবাসীরা। পরিবার থেকে এক পর্যায়ে তারা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যেতে চাইলে পুলিশের সাথে ধাক্কাধাক্কি হয়। পরে তারা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে সড়ক অবরোধ করে রাখে। বৈষম্য বিরোধী আন্দোলনের কারণে ক্ষতিগ্রস্ত হয়ে দেশে ফেরত আসা প্রবাসীদের জুলাই প্রবাসী যোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিও জানান তারা। এছাড়া দেশে ফেরত আসা ক্ষতিগ্রস্ত প্রবাসীদের পুনর্বাসনের পাশাপাশি একই মামলায় ক্ষতিগ্রস্তদের রাষ্ট্রীয় তালিকায় অন্তর্ভুক্তির দাবি জানান। আগামীকাল দুপুর 12টার মধ্যে স্বাস্থ্য উপদেষ্টা হল পরিদর্শন না করলে কঠোর আন্দোলন করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। হুঁশিয়ারি দেন হল ত্যাগ করবে না কোনো শিক্ষার্থী। এ সময় ছাত্রদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করেন শিক্ষকরা। বলেন, গত 15 বছর ধরে ঢাকা মেডিকেল নিয়ে স্বপ্ন দেখানো হলেও কোনো উন্নয়ন কাজ হয়নি। সতর্ক করেন, পরিত্যক্ত ভবন কোনো শিক্ষার্থীর আবাসন হতে পারে না। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। সকালে সচিবালয়ের 11 নম্বর ভবনের নিচে এই কর্মসূচি পালন করেন তারা। এ সময় সংগঠনটির কো চেয়ারম্যান মোহাম্মদ বদিউল কবির বলেন, সারা দেশের কর্মচারীরা এই আইনের বিরুদ্ধে ফুঁসে উঠেছে। সময়ক্ষেপণ না করে এই কালো আইন বাতিলের দাবি জানান তিনি। এছাড়াও জানানো হয়, আগামীকাল সকাল 11টা থেকে বেলা 1টা পর্যন্ত জনপ্রশাসনের লাইব্রেরিতে কর্মবিরতি পালন করা হবে।
চানখারপুলে আনাজ সহ 6 জনকে হত্যা মামলায় পলাতক সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 4 আসামির বিরুদ্ধে লড়াই করতে স্টেট ডিফেন্স নিয়োগ দিয়েছে ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল আজ এই আদেশ দেন। তবে কাদের নিয়োগ দেওয়া হবে সে বিষয়ে পরে জানাবেন ট্রাইব্যুনাল। আগামী 29 জুন এই মামলার অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে বলেও জানান ট্রাইব্যুনাল। এদিকে 3টি হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে শেখ হাসিনা শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল হাসান ও সাবেক আইজিপি আব্দুল্লাল মামুনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সকালে কারাগার থেকে প্রিজন ভ্যানে করে কড়া নিরাপত্তায় গাজীপুরের মেট্রোপলিটন আদালত 3-এ হাজির করা হয় তাদের। পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানের সময় গাজীপুরের গাছা এলাকায় 6 জন নিহত হন। সেই ঘটনায় মেট্রোপলিটন গাছা থানায় 3টি হত্যা মামলা হয়। এসব মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের কারাগারে পাঠান আদালত। বছর ঘুরে আবারও আতঙ্কের নাম ডেঙ্গু। প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। বিশেষ করে বরিশাল ও কুমিল্লা অঞ্চল থেকে বেশি রোগী আসছে রাজধানীতে। চলতি বছরে 5,500-এর বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন 28 জন। ঢাকার 2 সিটি কর্পোরেশন বলছে, সচেতনতা বৃদ্ধি সহ পরিচ্ছন্নতায় কোনো ঘাটতি নেই। মমিনুল হক আফানের ছবিতে আশরাফুল আলম আকাশের রিপোর্ট। হাসপাতালে পাশাপাশি বিছানায় বাবা ছেলে, দুজনকে কাবু করেছে যে রোগ, সেটি ডেঙ্গু। রাজধানীর মুগদা হাসপাতালে চিকিৎসা চলছে তাদের। একই হাসপাতালে একটু এগুতেই দেখা মিলল এক দম্পতির। তারাও দুজনই ডেঙ্গুতে আক্রান্ত। কে কার পাশে থাকবেন কুমিল্লা থেকে আসা এই পরিবারগুলোর সামনে বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। আমরা স্বামী স্ত্রী দুজনেই ভর্তি আছি। আজকে 4 দিন যাবত আমরা এখানে আছি। আমার 10 দিন আগে আমার ছোট ভাই, মানে আমার ছোট ভাই এখান থেকে ট্রিটমেন্ট করে নিয়েছি, ওরা ডেঙ্গু পজিটিভ ছিল। ডেঙ্গু আতঙ্ক একটি দীর্ঘ সময় ঢাকাবাসীর নিত্য দুশ্চিন্তার নাম ছিল। সেই দুশ্চিন্তা এখন পৌঁছেছে ঢাকার বাইরে বিভিন্ন বিভাগীয় ও জেলা শহরেও। বিশেষ করে এবছর কুমিল্লা ও বরিশাল বিভাগের রোগীর সংখ্যাই বেশি। তাদের অনেকেই আসছেন ঢাকায় চিকিৎসা নিতে। আমরা হিদাউত কেউ থেকে 2 জন 4 জন 5 জন প্রতি ঘরে আছে ডেঙ্গু। আমার স্বামী সন্তান নিয়ে আজকে 3 দিন যাবত আমি এখানে ভর্তি। এই অবস্থায় ঢাকার হাসপাতালের প্রস্তুতি কেমন? এই প্রশ্নের উত্তরে ঢাকা মেডিকেল কলেজ ও মুগদা হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, যে কোনো অবস্থায় রোগীর চাপ সামাল দিতে প্রস্তুত তারা। ডেঙ্গুর জন্য যেটা আমাদের মেইনলি প্রয়োজন হয় ফ্লুইড, আমাদের সাফিসিয়েন্ট ফ্লুইড আছে। আমরা যে কোনো সংখ্যক রুগীকে বা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দিতে আমরা সক্ষম। আমাদের অনেক বেড খালি আছে, কোনো সমস্যা নাই। লজিস্টিক যেগুলি ওষুধপত্র, স্যালাইন সব কিছু আমাদের পর্যাপ্ত পরিমাণে আছে। আর ঢাকায় মশার বিস্তার নিয়ন্ত্রণে 2 সিটি জানালো গদবাঁধা কথা। এমন কথা আগেও বলেছেন কর্তা ব্যক্তিরা, কিন্তু খুব একটা দৃশ্যমান পরিবর্তন হয়নি। এবারে কতটুকু হবে তা দেখার অপেক্ষায় নগরবাসী। মশার ঔষধ বিতরণের পাশাপাশি কিন্তু আর একটা বড় কাজ, সেটা হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা। অলরেডি আমরা পরিষ্কার করেছি, তারপরে যে সমস্ত জায়গাগুলো বাকি আছে আমরা দ্রুত সেগুলো পরিষ্কার করে ফেলবো। আতঙ্কের এখন পর্যন্ত অবস্থা তৈরি হয় নাই, বাট আমরা পূর্ণ প্রস্তুতি রেখেছি। ডেঙ্গু ট্রিটমেন্টের যে প্রোটোকল সেটা কিন্তু আমরা রেডি করে সবার সাথে সার্কুলেট করেছি। ওষুধ ছিটানোটা আমরা 2 বার ছিটাতাম, এখন সন্ধ্যার পর আমরা আরেকবার ছিটানোর ব্যবস্থা করছি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, দেশে মার্চ মাস থেকে ডেঙ্গু বাড়তে থাকে। ওই মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন 336 জন। পরের মাসে আক্রান্তের সংখ্যা ছিল 701। মে মাসে আক্রান্তের সংখ্যা হয় 1773। জুন মাসে প্রথম 2 সপ্তাহে আক্রান্তের সংখ্যা 1643 জন। চলতি মাসে একদিনে মারা গিয়েছে 5 জন, যার মধ্যে সবাই বরিশাল বিভাগের। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা।